গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভাষা পাঠের প্রথম অধ্যায় ধ্বনি ধ্বনি পরিবর্তন অধ্যায়টি আমরা সম্পূর্ণভাবে জেনেছি, এবং এর প্রশ্ন উত্তর নিয়েও আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছি। তো আগের দিন বলেছিলাম যে এই পর্যন্ত নয়, এর যেহেতু অধ্যায়টি অনেক বড়, অনেক কিছু আছে এর মধ্যে। ধ্বনি ধ্বনি পরিবর্তনের কারণ, ধ্বনি পরিবর্তনের ধারা, নানান প্রক্রিয়া, নানান রকমের নানান শ্রেণী বিভাগ রয়েছে। সেই হেতু এই অধ্যায়ের মধ্যে অসংখ্য প্রশ্ন হওয়ার কথা। তো সেই বাকি প্রশ্নাবলী নিয়ে আজকে আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখো কি বলছে, কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটছে তা লেখো। আর আমরা যখন বিস্তারিতভাবে আলোচনা পর্বে দেখেছি যে ধ্বনি পরিবর্তন ঘটছে, তার নানান প্রকার রয়েছে, হ্যাঁ, নানান প্রক্রিয়া রয়েছে, নানান পদ্ধতি রয়েছে। তো সেই যে এখানে সেই রকম কিছু প্রশ্ন তুলে ধরা হয়েছে যেগুলোর ধ্বনি পরিবর্তন হচ্ছে, এবং ধ্বনি পরিবর্তনের ফলে সেটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন হচ্ছে সেটা তোমাদের বলতে হবে, বা ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া বা কোন পদ্ধতি বা কোন নিয়ম এখানে কার্যশীল হচ্ছে সেটা বলতে হবে। ঠিক আছে? তো দেখি, বলো প্রথমে কি আছে না, দেখিয়া থেকে দেখা থেকে দেখে, একটা ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যশীল হচ্ছে বলো। তো তোমরা প্রথমে এটা মনে করো যে ধ্বনি পরিবর্তনের ধারায় কোন প্রক্রিয়ায় এমন রয়েছে যে তিনবার করে পরিবর্তন হয়ে থাকে, তিনটি পর্যায়ে পরিবর্তন হয়ে থাকে। কিসে? অভিশ্রুতিতে, তাই তো? তো অভিশ্রুতিতে আমরা দেখি তিনটে পর্যায়ে এরকম আহ পরিবর্তন ঘটে থাকে। এবং তার থেকেও বড় কথা, এই অভিশ্রুতির নিয়ম কি? আচ্ছা, তার আগে বলো অভিশ্রুতির আগের প্রক্রিয়া কোনটা, যে কার পরবর্তী পর্যায় অভিশ্রুতি, কার না অপিনিহিতির, তাই তো? যে অপিনিহিতির পরবর্তী পর্যায়ে হলো অভিশ্রুতি। অপিনিহিতিতে কি হয়, যে শব্দের মধ্যে হর্ষই বা হর্ষৌ ধ্বনি যুক্ত হয়, তাই তো? তো সেই অপিনিহিতি হওয়ার ফলে, মানে একটা শব্দের সেখানে অপিনিহিতি হওয়ার পরে কি হয়, সেই হর্ষই বা হর্ষৌ ধ্বনিগুলি পরপর যে পরিবর্তন হয়, সেখানে পাশাপাশি যে ধ্বনিগুলি থাকে সেগুলোর সঙ্গে মিশে গিয়ে কি হয়, একটা অন্যরকম ধ্বনিতে রূপান্তর হয়, তাই তো? তো এখানে কি ঘটেছে, তিন রকম পর্যায় ঘটেছে প্রথমত। দ্বিতীয়ত হলো, দেখো দেখিয়া থেকে দেখা, তারপর দেখি। এখানে দেখো প্রথমে দেখিয়া, যেখানে হর্ষই স্বরধ্বনি যুক্ত হয়েছে, হ্যাঁ। তো এর ফলে দেখো পরবর্তী যেটা দেখা, এ শেষে একটা এ আছে, আর তার আগে একটা হর্ষই আছে। তো এই পাশাপাশি যে সমস্ত স্বরধ্বনিগুলি রয়েছে, সেই স্বরধ্বনিগুলির সঙ্গে মিশে একটা অন্যরকম রূপ নিয়েছে, যে ধ্বনির পরিবর্তন ঘটেছে। কি হয়ে গেল, দেখে, দেখিয়া থেকে দেখে হয়ে গেল, তাই তো? সুতরাং এটা কি হবে, অভিশ্রুতিই হবে। তাহলে এটা ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া না, অভিশ্রুতি। ঠিক আছে? তারপরে স্কুল থেকে স্কুল। তো ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কাজ করছে, যে কোন প্রক্রিয়ায় এরকম ধরনের ধ্বনি পরিবর্তন ঘটে থাকে। স্কুল থেকে স্কুল, কি হচ্ছে দেখো, আসল শব্দ ছিল স্কুল, তার সাথে একটা হর্ষই যুক্ত হলো, তাই তো? তো যেহেতু শুরুতে একটা, এটা কি হর্ষইটা কি ধ্বনি, স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? বা স্বরধ্বনি। তো শুরুতে যখন স্বরধ্বনি যুক্ত হয়, তখন কোন ধ্বনি প্রক্রিয়া কাজ করে না, আদি স্বরাগম, অর্থাৎ ধ্বনির আগম হয়। এবং যেহেতু স্বরধ্বনি যুক্ত হচ্ছে, তাই এটা কি হবে, আদি স্বরাগম।
ঠিক আছে? তারপর দেখো, নাতিনি থেকে নাতনি। হুম, এখানে দেখো, ভালো করে দেখো শব্দটা নাতিনি, সেখান থেকে নাতনি, এটা সংক্ষেপ হয়ে যাচ্ছে এবং কি কিছু একটা মিস যাচ্ছে। এখানে নাতিনি ছিল, অর্থাৎ নাতি, তয়ের সঙ্গে একটা হস্রই স্বরধ্বনি যুক্ত ছিল। এখানে সেটা ধ্বনি পরিবর্তনের পর সেই হস্রইটা কিন্তু আর নেই, সেই হস্রইটা কি হলো, লোপ পেল। তো আর এটা, এই যে ধ্বনিটা, কোন ধ্বনি, শুরুর নাকি শেষের না মাঝের, অর্থাৎ আদি, অন্ত না মধ্য, মধ্য। তাই যেহেতু মাঝের কোনো স্বরধ্বনি লোপ পেয়েছে, তাই এটা কি হবে, মধ্য স্বরলোপ। হুম, তারপর চারের দাগে দেখো, পোড়ামুখী থেকে পোড়ার মুখী, পোড়ামুখী পোড়ার মুখী, এটা র যুক্ত হয়েছে। তাহলে এই ধ্বনি প্রক্রিয়াটা বা এই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াটি কোন প্রক্রিয়া, কি হচ্ছে, মাঝে একটা যুক্ত হচ্ছে। এখানে যেমন লোপ পেয়েছিল তাই মধ্য স্বরলোপ হয়েছে, তো এখানে যেহেতু যুক্ত হচ্ছে, একটা ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটছে। রটা কি, স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। তো মাঝে যেহেতু একটা ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটছে, তাহলে এটা কি হবে, মধ্য ব্যঞ্জন আগম। হুম, আচ্ছা, তারপর দেখো পাঁচের দাগে, দধি থেকে দই, দধি থেকে দই, এটা এই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াটি কোন প্রক্রিয়া, দেখো প্রথমে দধি ছিল, দ যুক্ত অ যুক্ত ধ যুক্ত হস্যই, হ্যাঁ, শেষে ধি অর্থাৎ ধ যুক্ত হস্যই ছিল, এবং তারপরে সেই ধটা লোপ পাচ্ছে, শুধু স্বরধ্বনিটা থাকছে। তাহলে শেষে এরকম স্বরধ্বনি থাকলে বা শেষে এরকম ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে কোন ধ্বনির প্রক্রিয়া হয় বা ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া হয়, না, অন্ত ব্যঞ্জনালোপ, তাই তো। অন্ত মানে কি, শেষ, শেষের এই ধটা কি, এই যে ব্যঞ্জন ধ্বনিটা অন্ত বা শেষের ব্যঞ্জন ধ্বনি লোপ পাচ্ছে, তাই তো। তো শেষের ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে কি হয়, অন্ত ব্যঞ্জনালোপ, বুঝতে পেরেছ? তারপর দেখো বাক্য, বাক্য থেকে বাক্য, কি হচ্ছে, এখানে মাঝখানে একটা যুক্ত হচ্ছে, একটা হস্যই যুক্ত হচ্ছে। তো ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়ায় বা ধ্বনি পরিবর্তনের কোন ধারায় এরকম ধ্বনি পরিবর্তনের ফলে মাঝে একটা স্বরধ্বনি যুক্ত হয়, সেটা আবার হস্যই স্বরধ্বনি, কিসে হয়, বলতে পারবে কেউ? এটা অপিনিহিতিতে, তাই তো। অপিনিহিতে কি জানি আমরা, শব্দের মাঝে একটা হস্যই বা হস্য, এই স্বরধ্বনিগুলো যুক্ত হয়। হুম, তার ফলে ধ্বনি পরিবর্তন হয়। তো তো ধ্বনি পরিবর্তনের পরে কি দেখছি আমরা, এখানে একটা হস্যই যুক্ত হয়েছে, তাহলে এটা কি হবে, অপিনিহিতি, ঠিক আছে। তারপর সাতের দাগে পদ্ম, এটা উচ্চারণ করতেও যেমন পদ্ম, পদ্ম, প দয়ময়, সেখান থেকে ধ্বনি পরিবর্তন হয়ে হয়ে যাচ্ছে শুধু পদ্ম, প দয় দয়। তো এইরকম হলে ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া কাজ করে, বা ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়ার কাজের ফলে এই ধ্বনি পরিবর্তন ঘটেছে, কি হবে, সমীভবন, তাই তো। কিভাবে, না, দ যুক্ত ম, শেষে যে ব্যঞ্জন ধ্বনিগুলি আছে পাশাপাশি এবং সংযুক্ত, সেই সংযুক্ত ব্যঞ্জন ধ্বনিগুলো কি হয়, একটা ধ্বনির প্রভাবে আর একটা ধ্বনি যে একই রকম হয়ে যায়, তাই তো, সম, যে বিষম ধ্বনি সেটা একই রকমের হয়ে যায়। তো প দয়ময় আছে, সেই মটাও কি হয়ে গেল, দয়ে রূপান্তর হয়ে গেল, ফলে এটা কি হবে, সমীভবন, ঠিক আছে। তারপর এটার দেখে বিলাতি থেকে বিলিতি হচ্ছে, তাহলে কোন নিয়ম এখানে ক্রিয়াশীল, বিলাতি বিলিতি, আ ছিল এখানে ই হয়ে গেল, সবগুলো ই হয়ে গেল, তাহলে কি হচ্ছে,
স্বরসঙ্গতি, তাই তো? যে স্বরধ্বনি পাশাপাশি থাকলে সেগুলো আহ আরো পাশের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়ে বা পাশের স্বরধ্বনির প্রভাবে প্রভাবিত হয়ে সেই মাঝের স্বরধ্বনিও সেই আগের স্বরধ্বনির মতো হয়ে যায়, তাই তো? তো এখানে দেখো দুদিকে একই রকম স্বরধ্বনি কাজ করছে, এখানে হস্যই এখানে হস্যই, মাঝখানে কেবল আ ছিল। তো এই আটাও কি হয়ে যাবে, যে একই রকম যে স্বরধ্বনিগুলো থাকবে সেও সেই তাদের মতো হয়ে যাবে, অর্থাৎ সেই আটাও হস্যই হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, বিলাতি থেকে বিলিতি হয়ে যাচ্ছে। তো কি হচ্ছে, স্বরসঙ্গতি হচ্ছে। আর একটা কথা মনে রেখো, যেহেতু স্বরধ্বনি এখানে একই রকম হয়ে যাচ্ছে অন্য স্বরধ্বনির প্রভাবে, তাই এটা স্বরসঙ্গতি। আর যদি ব্যঞ্জন ধ্বনি যদি একটা ব্যঞ্জন ধ্বনির প্রভাবে প্রভাবিত হয়ে আর একটা ব্যঞ্জন ধ্বনিও একই রকম হয়ে যায়, তখন সেটা সমীভবন হবে। ঠিক আছে? তারপর মৃত্তিকা থেকে মাটি, এটা কোন ধ্বনি পরিবর্তন হচ্ছে, যে মৃত্তিকা সেটা থেকে সংক্ষিপ্ত হয়ে মাটি হয়ে যাচ্ছে। তো কি হবে এটা, না দেখো মূর্ধন্য ভবন। হুম, কিরকম, দেখো মূর্ধন্য যে ধ্বনিগুলো সেগুলো তো তোমরা জানো কোনগুলো মূর্ধন্য ধ্বনি বলা হয়, ট ঠ ড ঢ মূর্ধন্য। তো এখানে মৃত্তিকা থেকে মাটি, তাহলে কিভাবে হচ্ছে দেখো, মৃত্তিকা, তটা কি, দন্তধ্বনি। তো মূর্ধন্য ভবন কাকে বলে, না বা কোন ধরনের প্রক্রিয়াকে মূর্ধন্য ভবন বলা হয়ে থাকে, বা ধ্বনি পরিবর্তনের ধ্বনিটা কেমন ভাবে পরিবর্তন হলে সেটাকে মূর্ধন্য ভবন ধ্বনি পরিবর্তন বলা হয়, না যে মৃত্তিকা, হ্যাঁ এখানে দেখো এখানে তয় তয় আছে, যে সংযুক্ত ধ্বনিগুলি আছে সেটা ত অর্থাৎ দন্ত ধ্বনি আছে। তো মূর্ধন্য ভবন হলো সেগুলি যেগুলো দন্ত ধ্বনি থেকে রূপান্তর হয়ে মূর্ধন্য ধ্বনিতেই পরিণত হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে মূর্ধন্য ভবন। তাহলে এখানে মৃত্তিকা, ত দন্তধ্বনি, ত থ দ ধ দন্তধ্বনি। তো সেই দন্তধ্বনিটা কি হয়ে যাবে, মূর্ধন্য ধ্বনি হয়ে যাবে। তো এখানে কি হচ্ছে, ত, হুম, ত কি, মূর্ধন্য ধ্বনি। তাই দেখো দন্তধ্বনি যেহেতু মূর্ধন্য ধ্বনিতে রূপান্তর হয়েছে, তাহলে এটা কোন ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া হবে, না মূর্ধন্য ভবন। ঠিক আছে? তারপরে জানালা থেকে জানলা, এটা কোন ধরনের পরিবর্তন হচ্ছে বলো দেখি তোমরা, এটা তো অনেক সহজ। জানালা থেকে জানলা, এখানে একটা স্বরধ্বনি লোপ পাচ্ছে, তাই তো? তো কি আছে, জানালা, এখানে দন্তান্ন যুক্ত আ, এখানে আ স্বরধ্বনিটা নেই, তাহলে কি হবে, আর সেটা দেখো শুরুতে মাঝে না শেষে সেটা খেয়াল করতে হবে। কোথায় আছে, মাঝে, মাঝের একটা স্বরধ্বনি লোপ পাচ্ছে, তাহলে কি হয়ে যাবে সেটা, মধ্য স্বরলোপ। ঠিক আছে? তারপরে দেখো বাবু থেকে বাবুন, হুম, তো শেষে একটা যুক্ত হচ্ছে, তাই তো, যে শেষে একটা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হচ্ছে, অর্থাৎ আগমন ঘটছে। তাহলে এই রকম ধ্বনির পরিবর্তন হলে সেটা কোন প্রক্রিয়া কার্যশীল হয় এই ক্ষেত্রে, না যেহেতু আগমন ঘটছে তাই ধ্বনির আগম হবে, আর শেষে হচ্ছে তাই অন্ত হবে, আর যেহেতু ব্যঞ্জন ধ্বনি তাই ব্যঞ্জন হবে, তাহলে কি হবে, অন্ত ব্যঞ্জন আগম। হুম, তারপর দেশ থেকে দিশা, এটা ধ্বনি পরিবর্তন কিভাবে ঘটছে বা কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটছে, দিশ, দিশা, শেষে একটা যুক্ত হচ্ছে, তাই তো, দিশ ছিল দিশা হলো, তো শেষে যুক্ত হচ্ছে, কি হবে, এবং এটা খেয়াল করো এখানে যেমন ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়েছে, এখানে দেখো দিশা তালব্য শ যুক্ত আ,
এখানে স্বরধ্বনি যুক্ত হচ্ছে, তাহলে এটা কোন ধ্বনির পরিবর্তন হবে? না, এখানে যেহেতু আগমন ঘটছে, শেষে ঘটছে, তাই অন্ত। আর স্বরধ্বনির আগমন ঘটছে, তাই সেটা কি হবে? স্বর। আর যেহেতু আগমন ঘটছে তাই আগম, তাহলে কি হবে মিলিয়ে? যে অন্ত স্বরাগম হলো। তারপরে দেখো, বলো দেখি, ওঝা থেকে রোঝা, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে এখানে? কি হচ্ছে দেখো, ওঝা, এখানে রো, ওর সাথে র যুক্ত হয়েছে এর আগে। তো এখানে কি হচ্ছে? শুরুতে যুক্ত হচ্ছে, অর্থাৎ শুরুতে ধ্বনির আগমন ঘটছে। এবং এখানে তো ও ছিলই, অর্থাৎ স্বরধ্বনি ছিল একটা। রটা কি, স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি। তো শুরুতে একটা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হচ্ছে, তাহলে শুরুতে অর্থাৎ আদি ব্যঞ্জন ধ্বনি, তাই ব্যঞ্জন, আর আগমন ঘটছে তাই আগম। তাহলে এটা কোন ধ্বনি পরিবর্তন হবে? না, আদি ব্যঞ্জন আগম। বুঝতে পেরেছ? তারপর সেজ দিদি থেকে সেজদি, কি হচ্ছে? এখানে সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন হচ্ছে? না, সমাক্ষর লোপ হয়ে যাচ্ছে। সমাক্ষর, সম যুক্ত অক্ষর, অর্থাৎ একই রকম অক্ষর বা একই রকম ধ্বনি পাশাপাশি থাকলে সেটার থেকে দুটো থেকে প্রভাবিত হয়ে একটা হয়ে যায় বা একটা ধ্বনিকে নেওয়া হয়। তো এখানে দুটো ধ্বনি পাশাপাশি রয়েছে একই রকম, দ দ, তো সেখান থেকে সংক্ষিপ্ত করে একটা ধ্বনিকে নেওয়া হচ্ছে। সম অক্ষর, অর্থাৎ একই রকম অক্ষর থাকলে সেখান থেকে একটা লুপ্ত হচ্ছে, অর্থাৎ লোপ পাচ্ছে, তাই হয়ে যাবে সমাক্ষর লোপ। তারপর দেখুন, কালি থেকে কাল, দেখো এখানে সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কালি, কাল যুক্ত ই, হর্ষই, এখানে শুধু কাল, এখানে হর্ষই বা সেই স্বরধ্বনিটা এখানে নেই, লোপ পাচ্ছে। তাহলে কি হবে? শেষে হলে কি হবে? অন্ত। আর লোপ পেলে কি হবে? লোপ। আর কোন ধ্বনি লোপ পাচ্ছে সেটা দেখতে হবে। কোন ধ্বনি লোপ পাচ্ছে? স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? হর্ষইটা কি, স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? স্বরধ্বনি। তো যেহেতু শেষে স্বরধ্বনি লোপ পাচ্ছে, তাই এটা কি হবে? অন্ত স্বরালোপ। ব্যাস। তারপর আছিল থেকে ছিল, কি হচ্ছে? এখানেও লোপ পাচ্ছে, তাই না? তো শুরুতে একটা আ ছিল, অর্থাৎ একটা স্বরধ্বনি ছিল, সেটা এখানে নেই, লোপ পাচ্ছে। শুরু হলে কি হবে? আদি স্বরধ্বনি, তাই স্বর, আর লোপ পেলে লোপ, তাহলে কি হবে? আদি স্বরলোপ। ব্যাস। তারপর হংস থেকে হাঁস, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটছে এখানে? হংস ছিল, হাঁস হয়ে গেছে, কি হবে? না, নাসিক্যি ভবন, অর্থাৎ এই শব্দ থেকে যেটা অনুনাসিক ধ্বনি যুক্ত হচ্ছে, সেরকম ধ্বনি পরিবর্তনকে বলা হবে নাসিক্যি ভবন। তো দেখো, চন্দ্রবিন্দু অনুনাসিক ধ্বনি যুক্ত হয়ে যাচ্ছে, তাই এটা কি হয়ে যাবে? নাসিক্যি ভবন। ঠিক আছে। তারপর পেচক থেকে পেঁচা, এখানেও দেখো একটা অনুনাসিক ধ্বনি যুক্ত হচ্ছে। কিন্তু এখানে দেখো, এখানে যেমন হংস, হুম অনুস্বার ছিল, একটা নাসিক্য ধ্বনি ছিল, সেটা রূপান্তর হয়ে অনুনাসিক ধ্বনি হয়ে যাচ্ছে, তাই আমরা বুঝতে পারছি এটা নাসিক্যি ভবন। এখানে কিন্তু কোনো নাসিক্য ধ্বনি নেই। পেচক, কোনো নাসিক্য ধ্বনি দেখতে পাচ্ছ? ম দন্তান্ন, মুয়া, অনুস্বর, এরকম কিছু আছে? নেই। সেখান থেকেও যে ধ্বনি পরিবর্তন হচ্ছে, সেখানে অনুনাসিক ধ্বনি যুক্ত হচ্ছে। তাহলে এটা কি হবে? এটাও নাসিক্যি ভবনই হবে, কিন্তু এটাকে বলা হবে শত নাসিক্যি ভবন। ঠিক আছে। তারপর দেখো,
খা গিয়ে যা, সেখান থেকে সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে খাগে যা। তাহলে এরকম ধ্বনি পরিবর্তনকে কোন ধরনের ধ্বনি পরিবর্তন বলা হবে, বা এখানে কোন প্রক্রিয়া এখানে কার্যশীল হয়েছে? খা গিয়ে যা থেকে খাগে যা, অর্থাৎ একটা বড় রকম শব্দ ছিল, সেখান থেকে সংক্ষিপ্ত হয়ে গেছে। এরকম হলে কি হয়? সংকোচন, তাই তো? সংকুচিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সংক্ষেপ হয়ে গেছে, ফলে এটা সংকোচন। খা গিয়ে যা থেকে খাগে যা, এখানে দেখো পাশাপাশি কিছু ধ্বনি সমষ্টি রয়েছে, সেই ধ্বনি সমষ্টির সঙ্গে মিলে ধ্বনিগুলি যেগুলো রয়েছে, যে যেমন ধরো স্বরধ্বনি, বিশেষ করে যে স্বরধ্বনিগুলো পাশাপাশি রয়েছে সেগুলো একত্রে হয়ে একটা সংক্ষিপ্ত রূপ ধারণ করে। তার ফলে শব্দটা একটা ছোট্ট শব্দে পরিণত হয়ে যায়, শব্দটা সংক্ষেপ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তাই ধ্বনির এরকম পরিবর্তনকে কি বলা হবে? সংকোচন। তাহলে এটা হবে সংকোচন, ঠিক আছে? তারপর দেখো কত দূর, কত দূর থেকে কত দূর, বা কত দূর থেকে কত দূর, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন হলো? না, ঘোষীভবন হলো। মনে আছে তো যে ঘোষীভবন কাকে বলে, বা কোন রকম ধরনের পরিবর্তন হলে সেটা ঘোষীভবন বলা হয়? তো এখানে ত আছে, সেটা রূপান্তর হয়ে ব হয়ে গেল, তাই তো? অর্থাৎ অঘোষ ধ্বনি ছিল, সেটা ঘোষ ধ্বনিতে রূপান্তর হয়ে গেল। তো এরকম অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে রূপান্তর হলে কোন রকমের ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া হয়ে থাকে? ঘোষীভবন হয়ে থাকে। আর এদিন তোমরা পড়েছো। তো এই কত দূর থেকে কত দূর, এটা ঘোষীভবন হবে, ঠিক আছে? তারপর দেখো রিক্সা, রিক্সা থেকে রিস্কা, কি হয়ে যাচ্ছে? ধ্বনি ধ্বনিগুলো দেখো, ব্যঞ্জন ধ্বনি যেগুলো আছে সেগুলো একই আছে, কিন্তু তাতে স্থান পরিবর্তন হচ্ছে, তাই না? তো বলো দেখি যে ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে কোন প্রক্রিয়া এরকম স্থান পরিবর্তন করে নেয় নিজেদের মধ্যে? কোন প্রক্রিয়া? না, বিপর্যয়, তাই তো? তো এটা হবে ধ্বনির বিপর্যয়, বিপর্যয় ঘটেছে। এবার দেখো অবধি বা অবধি থেকে অবধি, এটা কোন ধরনের প্রক্রিয়ার ফলে ধ্বনি পরিবর্তন ঘটেছে? না, মহাপ্রাণী ভবন। কিভাবে? দেখো অবধি, এখানে ধ ছিল, সেটা রূপান্তর হয়ে দ হয়ে যাচ্ছে, তাই তো? ধটা কি? অল্প প্রাণ ধ্বনি। তো অল্প প্রাণ ধ্বনি পরিবর্তন হয়ে মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তর হচ্ছে, ফলে কি হবে? মহাপ্রাণী ভবন হবে। হ্যাঁ, সহজ। তারপর দেখো এক কাপ চা, এটা রূপান্তর হয়ে হচ্ছে এক চাপ কা। তো এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া? এটা স্পুনারিজম। হুম, বিপর্যয়েরই এক প্রকার অংশ। হ্যাঁ, তো তোমরা যদি এটাকে স্পুনারিজম ভুলে যদি বিপর্যয়ও বলে দাও বা বিপর্যাসও বলে দাও, তবুও ঠিক হবে, ঠিক আছে? তো এটাকে বেসিক্যালি স্পুনারিজম বলা হয়। তোমাদেরকে বলেছিলাম ডক্টর স্পুনারের নাম অনুযায়ী এটা নামকরণ স্পুনারিজম করা হয়েছে। তো এটার ডিফারেন্স এটাই, যে বা পার্থক্য এটাই, যে বিপর্যয় আর স্পুনারিজমের মধ্যে যে সেটা কাছাকাছি বা পাশাপাশি ধ্বনিগুলো স্থান পরিবর্তন করে, আর স্পুনারিজম হলো দূরস্থ ধ্বনিগুলোর মধ্যে স্থান পরিবর্তন করে। স্পুনারিজম হলে বেশি ভালো হয়, ঠিক আছে? তো এই হলো কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটছে, বা ধ্বনি পরিবর্তনের ফলে কোন রকমের প্রক্রিয়া এখানে কাজ করছে, সেটা তোমাদের জানো। তো হলো এগুলো সলভ। হ্যাঁ, আচ্ছা। তারপর তো এবার আসছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন আর কি। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে? ক বর্গের ধ্বনিগুলিকে ক তালব্য ধ্বনি, খ কণ্ঠধ্বনি, গ দন্তধ্বনি বলা হয়। তো ক বর্গ, প্রথমে মনে করো ক বর্গের কোন কোন ধ্বনিগুলো আছে, কি কি? ক, খ, গ, ঘ, ঙ। তো এই বর্গের ধ্বনিগুলো যখন উচ্চারণ করা হচ্ছে, তখন মুখ গহ্বরের কোথা থেকে ধ্বনিগুলো নির্গত হচ্ছে বা উচ্চারিত হচ্ছে? কোথায়?
ক জিভের পশ্চাৎ কোথায় ঠেকছে? কণ্ঠে। তো এটা কি হবে? কণ্ঠধ্বনি, তাই তো? তারপর খ কণ্ঠধ্বনি হবে। তারপর 2 এর দাগে চ বর্গের ধ্বনিগুলিকে ক কণ্ঠধ্বনি, খ তালব্য ধ্বনি, গ মূর্ধন্যধ্বনি বলা হয়। চ বর্গ, চ বর্গের কোন ধ্বনিগুলো? চ, ছ, বর্গীয় ঝ, ঞ। তো এই বর্গগুলি বা এই ধ্বনিগুলি যখন উচ্চারণ করা হয়, জিভ কোন স্থানে স্পর্শ করে? না তালুতে, তাই তো? চ, ছ, মূর্ধন্য চ, ঝ তালুতে ঠেকছে, তাই এটা কোন ধ্বনি হবে? খ তালব্য ধ্বনি হবে, তাই তো? তারপর 3 এর দাগে ত বর্গের ধ্বনিগুলিকে ক কণ্ঠধ্বনি, খ তালব্য ধ্বনি, গ মূর্ধন্য ধ্বনি বলা হয়। কি বলা হয়? ত বর্গ কোনগুলো? একই রকম ভাবে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তো ট, ঠ উচ্চারণ করার সময় জিভের অগ্রভাগ কোন স্থানে স্পর্শ করছে? মূর্ধাতে, তাই এটা কোন ধ্বনি হবে? মূর্ধন্য ধ্বনি। তারপর 4 এর দাগে ত বর্গের ধ্বনিগুলোকে ক তালব্য ধ্বনি, খ দন্তধ্বনি, গ ওষ্ঠধ্বনি বলা হয়। কি হবে? ত বর্গ ত, থ, দ, ধ, দন্তান্ন। ত দাঁত স্পর্শ করছে, ফলে এটা কোন ধ্বনি হবে? মধ্যে কোনটা সঠিক উত্তর? খ দন্তধ্বনি, এটা সঠিক উত্তর। তারপর 5 এর দাগে প বর্গের ধ্বনিগুলিকে ক দন্তধ্বনি, খ তালব্য ধ্বনি, গ ওষ্ঠধ্বনি বলা হয়। কোনটা হবে? প বর্গের প, ফ, ব, ভ, ম, যেগুলো যখন উচ্চারণ করা হচ্ছে কোন প্রত্যঙ্গ কাজ করছে? প, ফ, ওষ্ঠ, ফলে এটা সঠিক উত্তর কি হবে? না গ ওষ্ঠধ্বনি। ঠিক আছে? ওষ্ঠধ্বনি বানান কোথাও ঠ জফলাও থেকে থাকে, আবার কোথাও সাধারণভাবে থেকে থাকে। ঠিক আছে? যাই হোক, 6 এর দাগে দেখো কলকাতা থেকে ক্যালকাটা, এই ধ্বনির এই পরিবর্তন কোন কারণে ঘটে থাকে? কোন কারণে? কি কি অপশন আছে দেখো? ভিন্ন ভাষার প্রভাবে, নাকি ব্যক্তিগত প্রভাব ও লিপি বিভ্রাটের ফলে, নাকি সামাজিক কারণে? কোন কারণে এই রকম ধ্বনি পরিবর্তন হয়? ভিন্ন ভাষা, যে নানান রকম ভাষার সম্মেলনের ফলে আহ একটা ধ্বনি পরিবর্তন ঘটে থাকে কোনো শব্দে, এরকম কি ঘটেছে? কলকাতা থেকে ক্যালকাটা? না। তা ক্ষয়ের অপশন কি আছে দেখো? ব্যক্তিগত প্রভাব ও লিপি বিভ্রাটের ফলে, যে একই ধরো যে বর্ণগুলো এখানে ব্যবহার করা হয়েছে বা যে ধ্বনিগুলো এখানে উচ্চারিত হয়েছে, অন্য ভাষায় সেই ধ্বনিগুলো নাও থাকতে পারে এবং সেই বর্ণগুলোও নাও থাকতে পারে। তার ফলে কি হয়, সে অন্য ভাষার সেই ধ্বনি বা বর্ণ যেটা ব্যবহার করা হবে, এই ভাষার যে ধ্বনি বা বর্ণ তার কাছাকাছি একটা ধ্বনি বা বর্ণ ব্যবহার করার চেষ্টা করা হয়। তার ফলে কি হয়ে যায়? এরকম পরিবর্তন হয়ে যায়, তাই তো? অর্থাৎ এখানে কি ঘটেছে? লিপি বিভ্রাট ঘটেছে। তো এখানে কি হচ্ছে তাহলে? ধ্বনির পরিবর্তন কোন কারণে ঘটেছে বলে মনে হচ্ছে? ব্যক্তিগত প্রভাব ও লিপি বিভ্রাটের ফলে। তাহলে সঠিক উত্তর কি হবে? খ ব্যক্তিগত প্রভাব ও লিপি বিভ্রাটের ফলে। আচ্ছা দেখো, তারপর 7 এর দাগে সিন্ধু থেকে হিন্দু কোন কারণে ধ্বনির এমন পরিবর্তন ঘটে? কি কি অপশন আছে? ক সামাজিক কারণে, নাকি ভিন্ন ভাষার প্রভাবে, নাকি ব্যক্তিগত প্রভাব ও লিপি বিভ্রাটের ফলে, নাকি ঐতিহাসিক কারণে? তো আগে দেখো কি শব্দ থেকে কি শব্দ হয়েছে, অর্থাৎ ধ্বনির কিরকম পরিবর্তন ঘটেছে। সিন্ধু থেকে হিন্দু, সিন্ধু শব্দটা শুনে তোমাদের কি মনে হয়? যে একটা ঐতিহাসিক ব্যাপার আছে এবং সময়ের সাথে সাথে পরিবর্তনের ব্যাপার আছে, তাই না? সিন্ধু থেকে হিন্দু শব্দটাও তেমনই, তাই? সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে এবং এটা একটা ঐতিহাসিক কারণ, ঐতিহাসিক একটা শব্দ থেকে এই ধ্বনির পরিবর্তন হয়েছে বা এই শব্দটি এসেছে। তাহলে এটা কি হবে? বা সিন্ধু থেকে হিন্দু
তাহলে কোন কারণে এমন ধ্বনি পরিবর্তন ঘটেছে? এর সঠিক উত্তর কি হবে? এই ঘ, চতুর্থ অপশন ঘ, ঐতিহাসিক কারণে। ঠিক আছে? তারপর ৮ দাগে কি বলছে? অম্ল থেকে অম্বল কোন ধরনের প্রক্রিয়ার ফলে এমন ধরনের ধ্বনি পরিবর্তন হয়ে থাকে? কি কি অপশন? ক আদি ব্যঞ্জনাগম, খ মধ্য ব্যঞ্জনাগম, গ অন্ত ব্যঞ্জনাগম। তো দেখো শব্দটা অম্ল থেকে অম্বল। হুম, তো এখানে অ যুক্ত ম যুক্ত ল যুক্ত অ। তো এখানে যেগুলো, এখানে দেখো অ যুক্ত ম যুক্ত ব যুক্ত অ যুক্ত ল, এখানে একটা যুক্ত হয়েছে বা ধ্বনির আগমন ঘটেছে। তাহলে এটা আগম হবে, ধ্বনির আগমই হবে। কিন্তু এবার প্রশ্ন যে তাহলে কোন আগম হবে? তো কোথায় আগমন ঘটেছে ধ্বনির সেটা দেখো। কোথায় ঘটেছে? শুরুতে অর্থাৎ আদিতে, মাঝে অর্থাৎ মধ্যে, নাকি শেষে অর্থাৎ অন্তে? কোনটা হবে? মাঝে যুক্ত হয়েছে, তাহলে এটা কি হবে? মধ্য ব্যঞ্জনাগম, তাই তো? তাহলে এর সঠিক উত্তর কি হবে? খ মধ্য ব্যঞ্জনাগম। ঠিক আছে? তারপর ৯ দাগে কি আছে প্রশ্ন? রত্ন থেকে রতন কোন প্রক্রিয়ার ফলে এমন পরিবর্তন ঘটে থাকে? আদি স্বরাগম, মধ্য স্বরাগম, নাকি অন্ত স্বরাগম? হুম, তো কি হবে? রত্ন থেকে রতন বা রতন কি হচ্ছে? একটা শেষে একটা অ আসছে, তাই না? এটা যেমন রত্ন, রত্ন, এটা রতন, এটা যুক্ত হচ্ছে, ফলে এটা হবে। আচ্ছা, শব্দটাকে ভাঙো, দেখো কিরকম আসে। রত্ন, র যুক্ত অ যুক্ত ত যুক্ত দন্তান্ন যুক্ত অ, রত্ন। এখানে আসছে রতন, তাই তো? র ত ন, সবটা ছাড় ছাড়, এটা যেমন সংযুক্ত ছিল, এটা পাশাপাশি রয়েছে। তো র যুক্ত অ, ত যুক্ত অ, তারপর দন্তান্ন যুক্ত অ ধরতে পারো, আবার অনেকে রতন এরকমও বলে থাকে। তো কি হচ্ছে এখানে? এই রত্ন, এই ত আর দন্তান্নর মাঝে দেখো একটা স্বরধ্বনি আসছে, রতন বা রতন। তো কি আসছে? একটা অ, রতন, তারপরে অ। তো এই অটা, এই স্বরধ্বনিটা কোথায় যুক্ত হচ্ছে সেটা দেখো। কোথায়? মাঝে যুক্ত হচ্ছে। তো কি হবে তাহলে? সঠিক উত্তর খ মধ্য স্বরাগম। ঠিক আছে? তারপর ১০ দাগে স্পর্ধা থেকে আস্পর্ধা, এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়ম ক্রিয়াশীল সেটা হলো আদি স্বরাগম, মধ্য স্বরাগম, নাকি অন্ত স্বরাগম? কোনটা হবে? এখানে দেখো ধ্বনির আগম ঘটেছে, এটা আমরা বুঝতে পারছি, তাই তো? তো কোথায় ধ্বনির আগমন ঘটেছে সেটা দেখতে হবে। হুম, তো দেখো স্পর্ধা, এখানে আস্পর্ধা, এখানে এই আ স্বরধ্বনিটা যুক্ত হয়েছে, তাই তো? তো এটা কোথায়? শব্দের শুরুতে, মাঝে, না শেষে? শুরুতে, অর্থাৎ আদি। তাহলে কি হবে? এটার সঠিক উত্তর ক আদি স্বরাগম, তাই তো? আচ্ছা, তারপর তারপর দেখো ১১ দাগে জানালা থেকে জানলা। হুম, এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়ম ক্রিয়াশীল সেটা কোনটা হবে? অন্ত স্বরলোপ, আদি স্বরলোপ, নাকি মধ্য স্বরলোপ? কোনটা হবে? দেখো প্রথমে শব্দটা দেখো, জানালা থেকে জানলা। জানালা শব্দটা যখন ভাঙবো কি আসছে? যা, অর্থাৎ বর্গীয় জ যুক্ত আ, না দন্তান্ন যুক্ত আ, আর লা ল যুক্ত আ, তাই তো? এখানে স্বরধ্বনি যুক্ত হয়েছে। এখানে দেখো জানলা, কি মনে হচ্ছে? মাঝখানে একটা স্বরধ্বনি মিসিং, তাই তো? অর্থাৎ লোপ পেয়েছে। তো এখানে স্বরধ্বনির লোপ হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি যে স্বরলোপ হবে, কিন্তু কোন স্বরলোপ হবে? যে যে স্বরধ্বনিটা লোপ পেয়েছে সেটা কোথায়? দেখো শুরুতে লোপ পাচ্ছে, নাকি মাঝে লোপ পাচ্ছে, নাকি
শেষে লোপ পাচ্ছে, সেটা দেখার বিষয়। তো শুরুতে নয়, মাঝে লোপ পাচ্ছে, তাহলে এটা কি হবে? মধ্য। তাহলে সঠিক উত্তর কি হবে? গয়ের দাগে মধ্য স্বরলোপ। ঠিক আছে। তারপর 12 দাগে উদ্ধার থেকে ধার। এখানে ধ্বনি পরিবর্তনের যে নিয়ম ক্রিয়াশীল সেটি হলো আদি স্বরগম, আদি স্বরলোপ নাকি আদি ব্যঞ্জনাগম। কি হচ্ছে? উদ্ধার থেকে ধার শব্দ কি যুক্ত হচ্ছে নাকি লোপ পাচ্ছে? তোমরাই বলো। এখানে লোপ পাচ্ছে, তাই তো। উদ্ধার ছিল, এখানে সেটা নেই, সংক্ষিপ্ত হয়ে ধার হয়ে যাচ্ছে, শুধু ধার। তো যে স্বরধ্বনি লোপ পাচ্ছে সেটা কোন স্থানে? শুরু বা আদি নাকি মধ্য নাকি অন্ত? শুরু, তাই তো। অর্থাৎ আদির স্বরধ্বনিটা লোপ পাচ্ছে। তাহলে কি হবে এর সঠিক উত্তর? ক্ষয়ের দাগে আদি স্বরলোপ, তাই তো। তারপর 13 দাগে দেখো রাশি থেকে হ্রাস। ওখানে ধ্বনি পরিবর্তনের যে প্রক্রিয়া ক্রিয়াশীল, ক আদি স্বরলোপ নাকি খ মধ্য স্বরলোপ নাকি গ অন্ত স্বরলোপ? কি হবে? তো এখানে বুঝতে পারছি আমরা যে স্বরলোপ হচ্ছে, কিন্তু কোন স্থানের সেটা দেখার কথা, এবং সেই অনুযায়ী আমাদের সঠিক উত্তর আমরা বাছতে পারবো, তাই তো। তো রাশি থেকে হ্রাস, তালব্য যুক্ত হর্ষই সি। এখানে শুধু তালব্য আছে, অর্থাৎ শেষের যে হর্ষই নামক যে স্বরধ্বনিটা ছিল সেটা এখানে লোপ পাচ্ছে। ফলে এটা কি হবে? যেহেতু শেষে, তাই কি হবে? অন্ত। তাহলে এর সঠিক উত্তর কি হবে? গ অন্ত স্বরালোপ। ঠিক আছে। তারপর 14 দাগে মধু থেকে মৌ। এখানে ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া ক্রিয়াশীল? মধু থেকে মৌ হয়ে যাচ্ছে। তো কি অপশন আছে দেখা যাক। আদি ব্যঞ্জনাগম নাকি মধ্য ব্যঞ্জনাগম নাকি গন্ত ব্যঞ্জনালোপ? তো তোমরাই দেখো এখানে যে ব্যঞ্জন ধ্বনি এখানে যুক্ত হচ্ছে নাকি লোপ পাচ্ছে ধ্বনি পরিবর্তনের পরে? কি হচ্ছে? মধু থেকে মৌ হচ্ছে। তো ম যুক্ত ধ, ম যুক্ত অ যুক্ত ধ যুক্ত হর্ষ। ধ্বনি পরিবর্তনের পরে কি আসছে? ম যুক্ত অ যুক্ত হর্ষ, মৌ। রাইট? তো এখানে একটা ব্যঞ্জন ধ্বনি মিসিং। তো কি হচ্ছে? এই যে ধটা কিন্তু এখানে লোপ পাচ্ছে। শুধু এই হর্ষ স্বরধ্বনিটা নেওয়া হয়েছে। তার আগে যে ব্যঞ্জন ধ্বনি ছিল, অর্থাৎ শেষের যে ব্যঞ্জন ধ্বনি ম আর ধ, শেষের ব্যঞ্জন ধ্বনিটা লোপ পাচ্ছে। তাহলে কি হবে এটা? কোন কোন ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া হবে? এটা অন্ত ব্যঞ্জনালোপ, তাই তো। শেষে, তাই অন্ত। তারপর 15 দাগে দেখো থাকিয়া থেকে থাইক্কা থেকে থেকে। এখানে যে প্রক্রিয়া কার্যশীল সেটা তিনটির মধ্যে কোনটা হবে? না ক অপিনিহিতি হবে নাকি খ অভিশ্রুতি হবে নাকি গ স্বরসঙ্গতি হবে? কি হবে? না দেখো প্রথমে থাকিয়া থেকে থাইক্কা থেকে থেকে। একটু আগে বললাম যে এটা মনে রেখো যে কোন ধ্বনি পরিবর্তন হয় তিনটি পর্যায় জুড়ে। কি হয়? অভিশ্রুতি, তাই তো। বা যে ধ্বনিগুলি থাকে পরস্পর হর্ষই এবং হর্ষ ধ্বনি, সেই ধ্বনিগুলি অর্থাৎ অপিনিহিতির পরে সেই হর্ষই বা হর্ষ ধ্বনি যা থাকে সেগুলো পরস্পর বা পাশাপাশি থাকা অন্যান্য স্বরধ্বনির সঙ্গে মিলে একটা অন্যরকম ধ্বনিতে সৃষ্টি হয় বা অন্যরকম ধ্বনিতে পরিণত হয়, আলাদা, তাই তো। তো এখানে দেখো শুরুতে থাকিয়া থেকে থেকে হয়ে যাচ্ছে। এখানে ই স্বরধ্বনিও এর মধ্যে নেই, শেষের পাশে যে আ স্বরধ্বনি ছিল সেটাও নেই, একেবারে সম্পূর্ণ আলাদা স্বরধ্বনি যুক্ত হয়েছে বা আলাদা স্বরধ্বনিতে পরিণত হয়েছে। তাহলে এটা কি হবে? এর সঠিক উত্তর কি হবে? না খ অভিশ্রুতি, তাই তো। তারপর 16 দাগে ছদ্ম থেকে ছদ্ম, অর্থাৎ ছ দয়ময়, ছদ্ম থেকে ছদ্ম এসছে। তো এখানে দ আর ম রয়েছে, এখানে শুধু দয় দয় আছে।
কি বলা হচ্ছে প্রশ্নে, যেখানে যে প্রক্রিয়া কার্যশীল সেটা কোনটা? ক সমীভবন, নাকি খ নাসিক্যি ভবন, নাকি গ মূর্ধন্যী ভবন? কোনটা হবে? কি বলেছি, ছদ্ম থেকে ছদ্ম, মানে ছদ্ম থেকে ছদ্ম এরকম, কিন্তু উচ্চারণ করতে সেই যে দয়ের পরে যে ম আছে, মটা লুপ্ত হয়ে গিয়ে মটাও দয়ে পরিণত হচ্ছে, অর্থাৎ একই রকম ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়ে যাচ্ছে। তো এইরকম ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলে? না সমীভবন, তাই তো? একটু আগেই বললাম যে আহ একই রকম ব্যঞ্জনধ্বনি, একটা ব্যঞ্জনধ্বনির প্রভাবে প্রভাবিত হয়ে আরেকটি ব্যঞ্জনধ্বনিও তার মতোই হয়ে যায়। তো সেটা কি? সমীভবন। তারপর ১৭, কোনটি নাসিক্যি ভবনের উদাহরণ? তা লেখো। দেখো, এক পদ্ম থেকে, মানে পদ্ম থেকে পদ্ম, নাকি খ দন্ত থেকে দাঁত, নাকি গ সুপারি থেকে সুপুরি? কোনটা হবে? নাসিক্যি ভবন। হুম, তো তোমরা বলো, নাসিক্যি ভবন হলে তার প্রধান বিষয় কি, তার মধ্যে কিসের পরিবর্তন ঘটে? নাসিক্যি ভবন মানে এটা অনুনাসিক ধ্বনি যুক্ত থাকবে ধ্বনি পরিবর্তনের পরে, তাই তো? এবং শুরুতে বা যে ধ্বনি থেকে পরিবর্তন হয় সেটা নাসিক্য ধ্বনি থাকে, সেটা থেকে অনুনাসিক ধ্বনি যুক্তওয়ালা কোনো শব্দে পরিণত হয়। তো সেরকম এই অপশনের মধ্যে কোনটা আছে? অপশন খ দন্ত থেকে দাঁত, দন্তান্ন যেটা নাসিক্য ধ্বনি, আর সেটা রূপান্তর হয়েছে দাঁত, অর্থাৎ এই চন্দ্রবিন্দু, অর্থাৎ এই অনুনাসিক ধ্বনিটা যুক্ত হয়েছে। ফলে নাসিক্যি ভবনের উদাহরণ হবে, অর্থাৎ সঠিক উত্তর হবে খ দন্ত থেকে দাঁত। ঠিক আছে? তারপর 18 দাগে, রিক্সা থেকে রিস্কা কিসের উদাহরণ? ঘোষী ভবন, নাকি ধ্বনি বিপর্যয়, নাকি বিপ্রকর্ষ? রিক্সা থেকে রিস্কা কি হচ্ছে? দেখো, র ক দন্তস্ব, র দন্তেস্ব ক, একই রকম ব্যঞ্জন ধ্বনিগুলো আছে, শুধু স্থান পরিবর্তন করেছে। এরকম আহ পরস্পর ব্যঞ্জন ধ্বনি যেগুলি থাকে এবং নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, সেগুলো কিসের উদাহরণ? না ধ্বনি বিপর্যয়, তাই তো? অর্থাৎ এর সঠিক উত্তর হবে ধ্বনি বিপর্যয়। এখানে ধ্বনির বিপর্যয় ঘটছে, ধ্বনির পাশাপাশি ধ্বনির স্থান পরিবর্তন করছে। হুম? তারপর 19, উপনিহিতির পরবর্তী পর্যায়ে অভিশ্রুতি, নাকি সমীভবন, নাকি স্বরসঙ্গতি? কোনটা হবে উপনিহিতির পরবর্তী পর্যায়ে? সঠিক উত্তর অপশন ক অভিশ্রুতি, তাই তো? তারপর 20 দাগে, শব্দের মধ্যে অবস্থিত হর্ষই বা হর্ষৌ ধ্বনি যদি আগেই উচ্চারিত হয়, তাহলে তাকে অপিনিহিতি, নাকি অভিশ্রুতি, নাকি স্বরসঙ্গতি বলে? হর্ষই বা হর্ষৌ ধ্বনি কোন ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে প্রাধান্য পায়? অপিনিহিতি, তাই তো? হর্ষই বা হর্ষৌ ধ্বনি আগে উচ্চারিত হয়ে যায়। যেমন আজ থেকে আইজ কি হচ্ছে? হর্ষই বা হর্ষৌ ধ্বনি আসছে, অর্থাৎ হর্ষই ধ্বনি এখানে আসছে আজ থেকে আইজ, তাই তো? ফলে এটা সঠিক উত্তর কি হবে? ক অপিনিহিতি। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো 21 দাগে, কোনটি স্পুনারিজমের উদাহরণ? অবধি থেকে অবধি, নাকি বাক্স থেকে বাস্ক, নাকি ঢাকঢোল থেকে ঢালঢোক? কোনটা হবে? না স্পুনারিজম কি মনে আছে কি, যে দূরস্থ ধ্বনির মধ্যে স্থান পরিবর্তন হবে, সেই রকম ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে স্পুনারিজম বলে। তো এখানে ধি থেকে অবধি, অর্থাৎ ধটা পরিবর্তন হয়ে দ হয়েছে, তার মানে এই অপশনটা নয়। বাক্স থেকে বাস্ক, অর্থাৎ এই পাশাপাশি আহ ধ্বনির স্থান পরিবর্তন হয়েছে, না স্পুনারিজম মানে দূরস্থ হতে হবে। ঢাক ঢোল থেকে ঢাল ঢোক, দেখো ঢাক ঢোল ঢাল ঢোক, যে দূরস্থ ধ্বনির নিয়ে সেখানে স্থান পরিবর্তন করছে। দেখো ঢয়াকার ক, এই 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 ক সঙ্গে ঢ কি পরিবর্তন হচ্ছে স্থান? না, পাশের যে ধ্বনি সমষ্টি আছে সেখান থেকে ধ্বনি নিয়ে সে তার স্থান পরিবর্তন করছে। ফলে
স্পুনারিজমের উদাহরণের মধ্যে কোনটা হবে তাহলে? সঠিক উত্তর হবে অপশন গ, ঢাকঢোল থেকে ঢালঢোল। ঠিক আছে। তারপর 22, যা ইচ্ছে তাই থেকে যাচ্ছে তাই, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? না অল্প প্রাণী ভবন, নাকি মহাপ্রাণী ভবন, নাকি সংকোচন? কি হবে? যা ইচ্ছে তাই থেকে সংকুচিত হয়ে হচ্ছে যাচ্ছে তাই, ফলে এটা হয়ে যাবে অপশন গ, সংকোচন। ঠিক আছে। তারপর 23-এর দাগে, কাক থেকে কাক কোন ধ্বনির পরিবর্তনের প্রক্রিয়া কাজ করে? যে মহাপ্রাণী ভবন, নাকি ঘোষী ভবন, নাকি অল্প প্রাণী ভবন? কাক থেকে কাক কি হচ্ছে? ক, যেটা অঘোষ ধ্বনি সেটা থেকে ঘোষ ধ্বনিতে রূপান্তর হচ্ছে। তো এমন অঘোষ থেকে ঘোষ ধ্বনিতে রূপান্তর হলে কোন ধরনের ধ্বনি প্রক্রিয়া হয়, বা ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া কাজ করে এখানে? না ঘোষী ভবন। তাই তো? তাহলে সঠিক উত্তর অপশন খ, ঘোষী ভবন। তারপর 24-এর দাগ, শব্দে কোনো দন্তধ্বনি মূর্ধন্য ধ্বনিতে রূপান্তরিত হলে তাকে ঘোষী ভবন, নাকি মূর্ধন্য ভবন, নাকি অল্প প্রাণী ভবন বলে? কি হবে? দেখো, দন্তধ্বনি থেকে মূর্ধন্য ধ্বনিতে রূপান্তর হচ্ছে, তো যেহেতু মূর্ধন্য ধ্বনিতে রূপান্তর হচ্ছে, তাহলে খুব সহজভাবে এই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হবে মূর্ধন্য ভবন, অর্থাৎ অপশন খ, মূর্ধন্য ভবন। ঠিক আছে। তারপর 25-এর দাগে, কোনো ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হলে তাকে অপশন ক, ঘোষী ভবন, নাকি অপশন খ, অঘোষী ভবন, নাকি ক, মহাপ্রাণী ভবন বলে? কি হবে? ঘোষ ধ্বনি থেকে অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হলে সেটাকে অঘোষী ভবন বলা হবে। তাই তো? তাই শিখেছিলাম তো আমরা। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? অপশন খ, অঘোষী ভবন। ঠিক আছে। তো এই গেল এমসিকিউ টাইপ কোশ্চেন। তো এবার ফিরি আমাদের আগের দিন ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছিলাম, এবং যেখানে 100টা প্রশ্ন বা প্রশ্নাবলী তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো সেই প্রশ্নাবলীর পরবর্তী যে প্রশ্ন সেগুলো আজকে দেব। ঠিক আছে। তো সেই 100-র পর থেকে এই সমস্ত প্রশ্নাবলী তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো তোমরা উত্তর করবে। ঠিক আছে। যেগুলো প্র্যাকটিস করবে, যেগুলো আশা করছি তোমাদের কাজে লাগবে, তোমরা উপকৃত হবে। ঠিক আছে। এখানে 120টা আছে, এবং তারপরে এখানে দেখো ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি কাকে বলে, এবং সেই ধ্বনিগুলো কি কি, এইরকম করে যে সমস্ত ধ্বনি আছে, হ্যাঁ, বা ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া আছে, সেই সমস্ত থেকে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো এই গেল, দেখো 160খানা প্রশ্ন। ঠিক আছে। তো এই প্রশ্নগুলো তোমরা উত্তর করবে। এবং যদিও বা এই উত্তরের যদি অসুবিধা থেকে থাকে, যে বুঝতে পারছো না, উত্তর জানো না, তো আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে সাহায্য করবো। ঠিক আছে। আচ্ছা, তো এই যে ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া বা ধ্বনি 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 পরিবর্তন, যে সমস্ত পুরো পুরো অধ্যায়টা যে এতদিন ধরে আমরা পড়লাম, এবং তার ভেতর থেকে যত রকমের প্রশ্ন হয়, ধ্বনি পরিবর্তন থেকে, যে কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয় সেগুলো থেকে এমসিকিউ এবং লেখা প্রশ্নের বা লেখা প্রশ্নাবলী, সেগুলো সবকিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আশা করছি তোমরা উপকৃত হবে, এবং এগুলো অবশ্যই করার চেষ্টা করো। কেমন? তো ঠিক আছে, ভালো থেকো সবাই। দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো নতুন অধ্যায় নিয়ে। তো ভালো থেকো। ধন্যবাদ।